প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে যে দুজন অতিথি রয়েছেন, প্রথমেই তাদের সঙ্গে পরিচিত হয়ে নেই। দুজনেই সাংবাদিক। একজন হলেন হাসনাইন খুরশিদ, সিনিয়র সাংবাদিক। আরেকজন হলেন জনাব এলাহি নওয়াজ খান, সিনিয়র সাংবাদিক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি। আমরা শুরুতেই মিডিয়া নিয়েই আলোচনা সূত্রপাত করতে চাই। আপনারা জানেন যে দুটি পত্রিকা নিয়ে সারা দেশে, শুধু ঢাকাতে নয়, কিছু আলোচনা সমালোচনা চলছে এবং সেই পত্রিকার অফিস দুটোর সামনে নানান ধরনের ঘটনা ঘটছে। এই নিয়ে নোয়াব সংবাদপত্র পরিষদ উদ্বেগ প্রকাশ করেছে এবং বিবৃতি দিয়েছে। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাদের সঙ্গে একটা বৈঠক হয়েছিল তথ্য উপদেষ্টা জনাব নাহিদ ইসলামের, এবং সেখানে তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যে পত্রিকা অফিস ভাঙচুর বা চাপ প্রয়োগ করা হলে আমরা মেনে নিব না, আইন শৃঙ্খলা যথাযথ ব্যবস্থা নেবে। জনাব হাসনাইন খুরশিদ। গণমাধ্যম কোনো ধরনের কোনো চাপের মুখে থাকুক, এটা আমরা কখনোই চাই না। সেটা সরকারি চাপ হোক, কোনো বিশেষ সংস্থার চাপ হোক, কিংবা কোনো বিশেষ সংগঠন কিংবা জনগণের নামে বা ইয়ের নামে যে কোনো গোষ্ঠী কোনো গণমাধ্যমের উপর কোনো ধরনের চাপ প্রয়োগ করুক, চাপ সৃষ্টি করুক, সেটা আমরা কখনো চাই না। দেখলাম যে আমি নাম উল্লেখ করেই বলছি, প্রথম আলো এবং ডেইলি স্টারের সামনে মাঝখানে গত শুক্র শনিবার যে ঘটনাগুলো ঘটেছে, এটা নিঃসন্দেহে দুঃখজনক। এটা আমরা আশা করি না এবং এটা আমরা সমর্থন করি না। বস্তুত এটা এক ধরনের চাপ প্রয়োগের চেষ্টা। প্রথম আলো ডেইলি স্টারের কোনো কারণে, কোনো রিপোর্টের কারণে বা তার কোনো তার নীতিমালার কারণে যদি কেউ সংক্ষুব্ধ হন, তার প্রতিকারের আইনি ব্যবস্থা আছে। তারা যদি মনে করেন যে তারা আইনগত ব্যবস্থা নেবেন, আদালত আছে, তারা সরকারের কাছে যেতে পারেন, সরকারের কাছে অভিযোগ করতে পারেন, তথ্য মন্ত্রণালয়ের কাছে অভিযোগ করতে পারেন, কিন্তু তার চেয়ে বড় জিনিস হচ্ছে যে দেশে বিচার ব্যবস্থা আছে, তারা বিচার ব্যবস্থার কাছে যেতে পারেন, আইন বিভাগের কাছে যেতে পারেন, গিয়ে তাদের প্রতিকার চাইতে পারেন যে এভাবেই। কিন্তু সেক্ষেত্রে না করে যে ধরনের পদক্ষেপ আমরা দেখলাম, সেটাতে আমরা আসলে হতাশ হয়েছি এবং এই ধরনের পদক্ষেপের পুনরাবৃত্তি ঘটবে না, এটা আমরা আশা করি। জনাব এলাহি নওয়াজ খান, আপনি লক্ষ্য করেছেন যে নাহিদ ইসলাম তার বক্তব্যে কিন্তু আরেকটি প্রসঙ্গ উঠিয়েছিলেন। তিনি বলেছেন যে জনগণের ক্ষুব্ধতা থাকলে তারা সভা সমাবেশ করবে, তবে সেটি যেন শান্তিপূর্ণ হয়। একই সঙ্গে তিনি বলেছেন, মানুষ কেন তাদের উপর ক্ষুব্ধ, গণমাধ্যমের তা স্পষ্ট করা উচিত। আমি প্রথমেই হাসনাইনের সাথে একমত পোষণ করে যে ঘটনা ঘটেছে সে সম্পর্কে আমি খুব তীব্র নিন্দা জানাই। কারণ যেহেতু আমরা গণমাধ্যমের লোক এবং আমি যেহেতু একসময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলাম এবং সারা জীবন সংবাদপত্রের স্বাধীনতার কথা বলে আসছি, যেটা হাসনাইন বলছে যে সরকারি বেসরকারি কোনো বাহিনী, কোনো সংস্থা, কারো চাপ, যেটা অতীতে আমরা দেখে আসছি। অতীতে বিশেষ করে গত 15 বছরের যে সংবাদপত্রের নানাভাবে চাপ, এবং এই চাপ অনুভব করেছেন, যেটা বলা হলো যে প্রথম আলো এবং ডেইলি স্টার, যে লোকগুলি এই ঘটনা ঘটেছে আর কারা। ব্যাপারটা যদি এরকম হয়ে থাকে যে জুলাই আগস্ট বিপ্লবের পর প্রতিনিয়ত যে বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াস চলছে, কিংবা সরকারি মহল থেকে যেটা বলা হয় যে একটা প্রতি বিপ্লবের চেষ্টা চলছে, সেই চেষ্টার অংশ হিসাবে এই ধরনের একটা ঘটনা যদি ঘটিয়ে থাকে, তাতে কিন্তু অবাক হওয়ার কিছু নাই। কারণ নৈরাজ্য সৃষ্টি করাই যখন একমাত্র পন্থা হিসাবে এখন দেখতে পাচ্ছি নানা জায়গার থেকে, সেখানে এই লোকগুলি আর যাই হোক এই আগস্ট বিপ্লবের সাথে সম্পর্কিত কোনো লোক না। আগস্ট বিপ্লবের সাথে সম্পর্কিত লোক হলে এই ধরনের ঘটনা ঘটাতো না। যেহেতু এই বিপ্লবের লোকেরা সবসময় বলে আসছে যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, একটা মানবিক রাষ্ট্র সৃষ্টি করতে চাই, সেই মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র সৃষ্টি করতে হলে নিঃসন্দেহে সংবাদপত্রের স্বাধীনতা অপরিহার্য, এবং সেই অপরিচিতকে নিশ্চিত করতে হলে এই ধরনের এলিমেন্ট, যেটা উপদেষ্টা বলেছে, তাদের বিরুদ্ধে দ্রুততম সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। আমি মনে করি যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নানা মত, নানা পথ থাকবে, এবং সমস্ত মত পথ যে আপনার ভালো লাগবে তা না। এই সব মত এবং পথকে ওভারকাম করার জন্য আপনার ভালো নাও লাগে, আমি যদি সরকারের লোকরা যদি আমি বলি, যদি যারা এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে, 15 বছরের কঠিন শাসনের পরে
এক ধরনের বিশৃঙ্খলা হতেই পারে, কারণ এই হঠাৎ আকস্মিক এই পরিবর্তনে এক ধরনের ওই দিশাহারা ভাব অনেকের মধ্যে আছে এবং এর সুযোগ নিচ্ছে অনেকে। সেক্ষেত্রে যারা সরকার আছেন, অতীতের সমস্ত অপকীর্তি, সংবাদপত্রের উপরে চাপ ইত্যাদি যা কিছু ঘটেছে খারাপ কাজ, এইগুলিকে ওভারকাম করতে হলে একটা গুড গভর্নেন্স যখনই আসবে তখনই এটা সম্ভব। একটা ভালো শাসন দিয়েই এগুলি মোকাবেলা করা যায়, কিন্তু উগ্র কোনো পন্থা দিয়ে এগুলি মোকাবেলা করা যায় না, এবং বরঞ্চ এই সব পন্থা আরও বিস্তৃত করে অন্য জায়গায় আরও ব্যাপকভাবে ভুল আসতে পারে। মেসেজ দেয়। হ্যাঁ, ভুল মেসেজ আমি দেয়। একটু যোগ করতে চাই সাজুবের সাথে যে যে ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলো কি বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে নাকি বাড়িয়েছে? সেটাই। নিঃসন্দেহে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে। এই যে একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে ব্যর্থ করার জন্যে এবং রাষ্ট্র একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা সৃষ্টির যে প্রয়াস, এই প্রয়াসটাকে ব্যর্থ করার জন্যে আন্তর্জাতিক মহলে একটা বাজে ইমেজ তৈরির প্রচেষ্টা নানাভাবে চলছে, এবং তার অংশ হিসাবে এটা হতে পারে। এবং নিঃসন্দেহে এই লোকগুলি বাংলাদেশের কোন অংশের লোক জানে না, এদের সামাজিক পরিচয় কী, রাজনৈতিক পরিচয় কী, কিন্তু অজানা। আমার মনে হয় যে এইটাও আমাদের খুঁজে বের করতে হবে যে এই লোকগুলির সামাজিক এবং রাজনৈতিক পরিচয়টা কী, এবং এটা সরকারের দায়িত্ব, স্বায়ত্তর গোয়েন্দা বাহিনীর দায়িত্ব। এবং আমরা আশা করব যে যদি কোনো সংবাদপত্র যদি অন্যায় কোনো কিছু করে থাকে, অপরাধ করে থাকে, আমাদের তো প্রেস কাউন্সিল আছে। প্রেস কাউন্সিল এই জন্যই করা হয়েছে, তারা প্রেস কাউন্সিল যেতে পারে। আর প্রেস কাউন্সিলের পরেও আমার উচ্চ আদালত আছে, অনেক ব্যবস্থা আছে। তা না করে সহিংস পন্থায় এই সংবাদপত্রের মতকে বন্ধ করা এটা সম্ভব না, যাবেও না, এটা উচিতও না। সরকারের উচিত অবিলম্বে আইনের আওতায় আনা। আর নাহিদ সাহেব যেটা বলেছেন যে কেন ক্ষুব্ধ, সেটা উন্ডাই বের করুক কেন ক্ষুব্ধ, বা সে ব্যাপারে তাদের কি পন্থা আছে সেটা তারা নিয়োগ করুক, কিন্তু অবশ্যই আমরা এটা অ্যালাউ করব না অন্যায়ভাবে কিংবা কোনো জবরদস্তিমূলক ভাবে সেটা করা, এটাকে আমরা কখনোই অ্যালাউ করতে পারি না। হাসনাইন খুরশিদ, প্রথম আলো এবং ডেইলি স্টারের সামনে যে ধরনের কর্মকাণ্ডটি করেছে, আসলে মিডিয়া মোকাবেলার জন্য ধর্মকে ব্যবহার করা হয়েছে। মিডিয়া মোকাবেলার জন্য কি করতে হয়? আরেকটি ভালো মিডিয়া বের করতে হয়, এটাই আসলে একমাত্র রাস্তা, এর বাইরে কোনো রাস্তা নেই। প্রশ্ন হলো, যেটা এলাই নওয়াজ খান বলছিলেন যে এরা কারা, আমরা লক্ষ্য করছি কোনো মিডিয়া কিন্তু সেই জিনিসটি প্রকাশ করছে না বা বের করছে না যে এই লোকগুলো কারা, কাদের প্রতিনিধিত্ব করে। এবং আপনি লক্ষ্য করেছেন কোনো ধর্মীয় সংগঠনও কিন্তু এদের পক্ষে কিছু বলে নাই, অবশ্য বিপক্ষেও বলে নাই, একই অবস্থা। এখন এই মিডিয়ার দায়িত্ব নিশ্চয়ই যে এরা কারা এটা বের করা, এটা বের করছে না কেন? প্রথম আলো এবং ডেইলি স্টার নিজেরাই তো করতে পারে। প্রথম আলো ডেইলি স্টারের সবচেয়ে বিতর্কিত যে ভূমিকা ছিল, আমি এটা খুব স্পষ্টভাবে বলতে চাই যে সেটা ছিল 1/11-এর পরে, তো বা 1/11-এর সময়টাতে। সেই সময়টাতে তাদের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন আছে। কিন্তু এরপর গত 15.5 বছর আওয়ামী লীগ শাসনামলে অনেকবারই প্রথম আলো ডেইলি স্টারের দুটি প্রতিষ্ঠানের সম্পাদকরাই মামলার শিকার হয়েছেন, হয়রানিমূলক মামলার শিকার হয়েছেন, এবং তাদের অনেক রিপোর্ট, যেটা বিগত আওয়ামী সরকারের বা তাদের সমর্থিত যে তাদের যে দোসরদের অপকর্মের অনেক ঘটনা ডেইলি স্টার প্রথম আলো বের করে এনেছে, যেটা জনসমক্ষে এনেছে। সো তাদের অনেক ভালো কাজও আছে, অনেক খারাপ কাজও আছে। 1/11-এর পরে তাদের যে বিতর্কিত ভূমিকা, সেটার জন্য বিএনপি হয়তো ক্ষুব্ধ হতে পারতো, বিএনপি তাদের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভের একটা চেষ্টা করতে পারতো, কিন্তু বিএনপির মধ্যে কিন্তু আমরা সেটা দেখিনি। বিএনপি অত্যন্ত সহনশীল, অত্যন্ত গণতান্ত্রিক একটা মানসিকতা নিয়ে কাজ করছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। বিএনপি করেনি, জামাত ইসলামী করেনি, ইসলামী দলগুলো কেউ করেনি, এবং যে প্রতিষ্ঠিত দলগুলো তাদের কাউকে আমরা দেখিনি। আমরা দেখলাম বাংলাদেশের জনগণ ব্যানার নিয়ে কিছু মানুষ বিক্ষোভ করলেন। এই বাংলাদেশের জনগণ বলতে কারা, যেটা সাজু ভাই একটু আগে বলছিলেন যে এরা কারা, সেটা চিহ্নিত করা উচিত, এবং তাদের এই ধরনের কোনো তৎপরতা যাতে ভবিষ্যতে না হয়, সেটার জন্য আমাদের সরকারের উচিত যথাযথ পদক্ষেপ নেওয়া। আমরা একটু অন্য প্রসঙ্গে যাব। এলাই নওয়াজ খান, আপনার কাছে আসছি। আপনারা দুজনেই জানেন যে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার নিয়ে অনেক ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, এবং তিনি সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ। আপনারা জানেন যে নভেম্বরের মাঝামাঝি এই সম্মিলিত সনাতনী জাগরণ জোট গঠন করা হয়, আগস্ট বিপ্লবেরও প্রায় 2.5 মাস পরে জানানো হয় যে চিন্ময় কৃষ্ণ দাস এখন আর ইসকনে নেই। কিন্তু চিন্ময়
কৃষ্ণদাস গ্রেপ্তারের পর ইসকন একটা বিবৃতি দেয় এবং সেই বিবৃতিতে তার মুক্তির ব্যাপারে ভারতের হস্তক্ষেপ কামনা করা হয় এবং এরপর ভারত একটি বিবৃতি দেয়, আপনারা দেখেছেন। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটা আমাদের সমাজে মেইন স্ট্রিম যারা হিন্দু তাদেরকে কিন্তু অনেকটা বিচ্ছিন্ন এরা। এবং আমার প্রশ্নটা এই জায়গায় যে গত 15 বছর যে ফ্যাসিবাদী শাসন চলেছে, যে নিষ্ঠুর নির্মম নিপীড়নমূলক শাসন চলেছে, এই সময়ে কেন এই জাগরণ এই ধরনের তারা করে নাই? হঠাৎ কেন জুলাই এবং আগস্ট বিপ্লবের পরে মাত্র 3 মাসের মাথায় তারা এই জাগরণ মঞ্চটা তারা করেছে। এইখানে আমার প্রশ্নটা হলো যে তারা কি ভাবলো যে গত 15 বছর কোনো নিপীড়ন হয় নাই, মাত্র 3 মাসে হিন্দুদের উপরে নিপীড়ন হয়েছে এবং সেই জন্য তারা জাগরণ জোট হিন্দু সনাতনী হিন্দুদের জাগরণ জোট গঠন করেছে। এবং এই যে হঠাৎ করে এটা করার পিছনে একটা অভিসন্ধি আছে বলে আমার কাছে মনে হয়েছে। কারণ তারা যদি সত্যিই মনে করে থাকে যে এদেশে অনেক বছর ধরে হিন্দুদের উপরে নিপীড়ন চলছে, তাহলে অনেক আগের থেকে তারা পদক্ষেপগুলো নিতে পারবে, তাদের দিক থেকে যেসব পদক্ষেপ নেওয়ার কথা। কিন্তু আকস্মিকভাবে তারা কেন মনে করলো আগস্ট বিপ্লবের পরে মাত্র 3 মাসের মধ্যে সারা বাংলাদেশে হিন্দুদের উপরে নিপীড়ন চলছে, এই জন্য তারা জাগরণ জোট গঠন করছে। এর থেকে মনে হয় যে আগস্ট বিপ্লবের পতন যাদের হয়েছে তাদের সাথে এক ধরনের সম্পর্ক এই জাগরণে থাকতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। আর একটা হলো যে এই যে তার গ্রেপ্তারের পরে ভারতের হস্তক্ষেপ কামনা করছে, ব্যাপারটা এমন মনে হলো যে কারমাল সরকার মস্কোর হস্তক্ষেপ করল আর মস্কোর আর্মি মস্কোতে কাবুলে চলে আসলো, এবং ব্যাপারটা এরকম মনে হয় যে হস্তক্ষেপ কামনা করা মানে ভারত এখানে এসে তাদেরকে উদ্ধার করবে। একটা বিষয় আমাদের পরিষ্কার হওয়া দরকার যে ভারত যেভাবে করেছে, মানে এটার প্রতিবাদ নিন্দা জানিয়েছে এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বেশ স্পষ্টভাবে বলেছে যে এটা আমাদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। আমার কাছে সবসময় এটা মনে হয় যে ভারত বাংলাদেশকে একটা সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখতে চায় না। তারা মনে করে যে এটা আমাদের একটা সাবসার্ভিয়েন্ট কান্ট্রি এবং একটা তাদের মানে কি বলে যে এটাকে করা হয় কি বলছে স্যাটেলাইট স্টেট হিসেবে তারা দেখার চেষ্টা করে, যে কারণে এমনভাবে অন্য কোনো দেশের ক্ষেত্রে কিন্তু এভাবে তারা বলতে পারে না। এখন যেটা মূল বিষয় হলো যে আমরা 46-এর রায়ট ছাড়া 47-এর পরে এই দেশে কোথাও কোনো দাঙ্গা তো দূরের কথা, সামান্য উস্কানিমূলক ঘটনা ঘটে নাই। একবার আমার যেটা মনে হয় যে 66-এর দিকে একটা রায়টের ফলশ্রুতিতে কিছু লোক মানে উত্তেজিত হয়ে উঠেছিল, সেগুলি বাংলাদেশের কোনো বাঙালি না, বাঙালি মুসলমান না, সেগুলি মূলত ছিল বিহারিরা। অথচ 47-এর পরে কত রায়ট যে ভারতে হয়েছে, এবং অতি সাম্প্রতিক সময় 2002-এ গুজরাট রায়ট এবং 2020-এ দিল্লির রায়ট অত্যন্ত নিষ্ঠুর নির্মমভাবে মুসলমানদের হত্যা করা হয়েছে। গত কদিন আগে তো একটা মসজিদকে কেন্দ্র করে 4 জন নিহত হয়েছে। কিন্তু বাংলাদেশে কিন্তু কখনোই অসহনশীল হয়ে ওঠে নাই এইসব রায়টের প্রতিক্রিয়ায়। অথচ বাংলাদেশের মানুষকে বাংলাদেশের শাসককে অভিযুক্ত করা হচ্ছে দিল্লি থেকে যে আমরা সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছি, সাম্প্রদায়িক ঘটনা ঘটাচ্ছি। ভারত তার প্রতিবেশী দেশগুলির সাথে যে বন্ধুত্বসুলভ আচরণ পরিবর্তে যে বড় ভাই সুলভ যে আচরণ করছে, তারই প্রতিফলন তাদের এই প্রতিক্রিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশে হাসনাইন আমার জানা মতে, আমাদের গ্রামে আমি দেখি যে হিন্দু মুসলমান একসাথে একই রেস্টুরেন্টে একই টেবিলে চা খাচ্ছে। মানে আমি মনে করি যে এইরকম সম্প্রীতির অবস্থা আর কোথাও নাই, যেটা ইন্ডিয়াতে তো সম্ভব না। ইন্ডিয়াতে দলিত এবং একসাথে বসে ইভেন আমাদের লোকেরা যারা ইন্ডিয়াতে যায় তারা সিরিয়াসলি বর্ণবাদের শিকার হয় এবং উচ্চ বর্ণ নিম্নবর্ণের, কিন্তু বাংলাদেশে কিন্তু তারা বর্ণবাদের শিকার হয় না। বাংলাদেশের তো উচ্চবিত্ত নিম্নতর কাহিনী নাই। এখানে মুসলমান হিন্দু একসাথে হাঁটে যাচ্ছে, বাজার করছে, মেলা করছে। ইভেন বিয়েতে, প্রত্যেকটা বিয়েতে হিন্দুরা যারা আবার যে গ্রামের মধ্যে হিন্দু অধিবাসী আছে তারা কিন্তু দাওয়াত পেয়ে থাকে, মুসলমানের দাওয়াত হয়ে থাকে, এবং তাদের জন্য আলাদাভাবে তাদের রান্না করা হয়, যে খাসি জবাই করা হয় কিংবা অন্য ব্যবস্থা করা হয়, গরুর ব্যবস্থা করা হয় না। এইরকম একটা মানে অসাম্প্রদায়িক রাষ্ট্র পৃথিবীতে নাই। সুতরাং বাংলাদেশকে তার এই সিচুয়েশনে নার্ভাস হওয়ার কিছু নাই। আমি মনে করি সরকার আইনগত, মানে আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই যে একটা লোক
যার নাম আব্দুল করিম আর যার নাম শ্রী অনিল চন্দ্র, দুইজনই একই দল করে, আওয়ামী লীগ করে ধরো, কিংবা বিএনপিকে যেই করুক, কিন্তু আব্দুল করিমের উপরে যখন কোনো নিপীড়ন আসবে তখন এটাকে আর ধর্তব্য রাখা হয় না, যেমন শ্রী অনিল চন্দ্রের বলে আসলে বলা হবে যে এটা সাম্প্রদায়িক। বুঝছো? এইভাবে এখন শোষণের ক্ষেত্রে, নিপীড়নের ক্ষেত্রে, কিংবা বাড়ি জমি দখলের ক্ষেত্রে, যেমন দুর্বল একটা হিন্দুর বাড়ি যেমন দখল হয়, দুর্বল একজন মুসলমানের বাড়িও দখল হয়। মুসলমানের বাড়ি দখল হলে কোনো প্রশ্ন আসে না, যখন হিন্দুর বাড়িটা একজন মানে মাস্তান কিংবা দুর্বৃত্ত দখল করে তখন সাম্প্রদায়িক হিসাবে এসে যায়। সুতরাং আমরা কোনো অবস্থাতেই কোনো রকমের কোনো সাম্প্রদায়িক কোনো বিষয় আমরা করি না, অ্যাকসেপ্ট করি না। এবং বরঞ্চ আমাদের সমাজে যারা স্টেক হোল্ডার আছেন প্রত্যেকের উচিত, রাজনৈতিক দলগুলি সহ, সাংস্কৃতিক সংগঠনগুলি সহ, তাদের উচিত যে এই ধরনের প্রবণতা যেখানেই দেখা যাক রুখে দাঁড়ানো। এবং আমাদের সাংবাদিক বলো, আমার দুঃখজনক হলো যে আমরা 60 যে লক্ষ্য করেছি যে এই ধরনের সাম্প্রদায়িক পরিস্থিতিতে যারা বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, তারাই কিন্তু রুখে দাঁড়িয়েছে এবং সামনে তারা মিছিল করেছে। এখন এমনটা দেখা যায় না। তো সুতরাং আমরা যে কোনো পন্থায়, যে কোনো অবস্থাতেই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, এবং যারা সাম্প্রদায়িকতার বা যারা এই ধরনের কভারে অন্যায় করবে তাদেরকে আইনের আনার পক্ষে, আইনের আওতায় আনার পক্ষে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। জনাব হাসনাইন খুরশেদ, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ভারতের বিবৃতির প্রতিক্রিয়া হিসেবে ঢাকা একটি প্রতিক্রিয়া দেখিয়েছে। ঢাকা থেকে পরিষ্কার বলা হয়েছে যে চিন্ময় সম্পর্কে দিল্লির বক্তব্য বন্ধুত্বের চেতনার পরিপন্থী। একই সঙ্গে বলা হয়েছে যে এই ধরনের বিবৃতি বিষয়টি আসলে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। বিবৃতিতে আরও বলা হয়েছে যে চিন্ময়ের ঘটনাকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে এবং ভারতের এ ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু সত্যকে ভুলভাবে তুলে ধরছে না, পাশাপাশি দুই প্রতিবেশী দেশের বন্ধুত্ব ও বোঝাপড়ার চেতনারও পরিপন্থী। এই প্রসঙ্গে বলার আগে আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, যিনি গতকালকে নির্মমভাবে নিহত হয়েছেন, তার মৃত্যুতে শোক প্রকাশ করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা দেখেছি যে চিন্ময় দাস সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র, তাকে গ্রেফতার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়াতেই তাকে আদালতে হাজির করা হয়েছে। সো এই গ্রেফতার এবং আদালতে হাজির করার পরে আদালত তার জামিন আবেদন নাকচ করে তাকে জেলখানায় পাঠিয়েছেন। সেই আদালতের নির্দেশকে মানতে অস্বীকার করার যে প্রবণতা, তাকে জেলখানায় নিয়ে যাওয়ার পথে বাধার সৃষ্টি করার যে প্রবণতা, এই প্রবণতাগুলি কি আইনসম্মত? যে আদালত থেকে একজন আসামিকে জেলে পাঠানো হলো, তাকে জেলে নিতে দেওয়া হবে না। তো প্রতিবাদের ভাষা হিসেবে এটা কতটা গ্রহণযোগ্য? আদালতের সিদ্ধান্তের বিপরীতে দাঁড়ানো, সেটা নিঃসন্দেহে অনেক দুঃখজনক। এবং ভারতের বিবৃতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছে, আমরা তার সাথে সর্বাত্মকভাবে একাত্ম। খুব সঠিকভাবেই পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে ভারতের বিবৃতি ঘটনার ভুল ব্যাখ্যা এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। খুব সঠিকভাবেই পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে বন্ধুত্ব এবং বোঝাপড়ার যে চেতনা কাজ করার কথা, যে চেতনা থাকার কথা, সেই চেতনার পরিপন্থী হচ্ছে ভারতের এই বিবৃতি। সাজু ভাই একটু আগে বলছিলেন ভারতের মধ্যে বড় ভাই সুলভ মনোভাব আমরা সবসময়ই দেখি এবং সেটা অনেক কিছু তারা আমাদের চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। আমরা যেটা চাই যে ভারত আমাদের সৎ ভালো প্রতিবেশী হোক, ভারত আমাদের বন্ধু হোক, কিন্তু ভারত যদি প্রভু হতে চায়, ভারত যদি চায় যে ভারতের স্বার্থের অনুকূলে বাংলাদেশ চলবে,
বাংলাদেশ তার স্বাধীন সত্তা নিয়ে দাঁড়াবে না, তাহলে ভারত ভুল করছে। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশের মানুষ স্বাধীন চেতা মানুষ, বাংলাদেশ তার নিজের সিদ্ধান্ত নিজে নেবে, এটাই খুব স্বাভাবিক। ভারতের চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত, কোনো হস্তক্ষেপ বাংলাদেশ কখনোই মেনে নেবে না, বাংলাদেশের জনগণ কখনোই মেনে নেবে না। বাংলাদেশের মানুষ চায় যে, আমরা আজন্ম দেখে এসেছি যে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমি বারবার আমার নিজের বাড়ির কথা বলি যে আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে অনেক হিন্দু বসতি, আমার বাড়ির আশেপাশে হিন্দু বসতি, এবং আমরা হিন্দু মুসলমান মিলে মিশে একসাথে বড় হয়েছি। আমার অনেক হিন্দু বন্ধু আছে, হিন্দু কাকা কাকিমা, তাদের স্নেহ পেয়েছি আমরা ছোটোবেলা থেকেই। এবং একইভাবে আমার আব্বা মাকে দেখেছি যে আমার হিন্দু বন্ধুদের দারুণভাবে স্বাগত জানাতে, আদর করতে। তো এইভাবেই বাংলাদেশের প্রত্যেকটা ছেলে মেয়ে প্রত্যেকটা এলাকাতেই হিন্দু মুসলিম মিলেমিশে মানে জীবন কাটানোর একটা অসম্ভব সুন্দর একটা পরিবেশ আমাদের আছে। সেই পরিবেশকে নষ্ট করার জন্যে বারবার ষড়যন্ত্র হয়, বারবার হিন্দু মুসলিম সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র হয়। সেই ষড়যন্ত্র আমরা বারবারই দেখেছি, কিন্তু কখনোই সেই ষড়যন্ত্র সত্যিকার অর্থে সফল হয়নি। কখনো কখনো হয়তো একটু সাময়িক একটা উত্তেজনা তৈরি হয়েছে, কিন্তু স্থায়ীভাবে হিন্দু মুসলিমের মধ্যে কোনো বিরোধ তৈরি করা যায়নি বাংলাদেশে, এবং যাবেও না। এবার 5ই আগস্টের পরে বেশ কিছু ঘটনা ঘটেছে। কিছু হিন্দু বাড়িতে হামলা হয়েছে, হিন্দুদের মন্দির বা পূজার স্থানে হামলা হয়েছে। এই ধরনের ঘটনা যে ঘটেনি তা কেউ অস্বীকার করছে না, কিন্তু সেই ঘটনাগুলো সম্পর্কে জানার সাথে সাথে সরকার এবং অনেক ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটেছে 5 তারিখ থেকে 8 তারিখের মধ্যে। এই সময়টাতে বাংলাদেশে সত্যিকার অর্থে কোনো সরকার ছিল না। 8ই আগস্ট যখন প্রফেসর ইউনূস দায়িত্ব নিলেন, প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন, তখন ন্যাচারালি তারপর আমরা দেখেছি যে ওই মাঝের 3 দিনে যে কিছু ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো সম্পর্কে সঠিক আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, এবং বিষয়গুলো এখন আইনি প্রক্রিয়ার মধ্যে আছে। নিঃসন্দেহে এই সব ঘটনার জন্য যারা দায়ী তারা কেউ রেহাই পাবে না, তারা সবাই বিচারের আওতায় আসবে, এটা আমরা বিশ্বাস করি। কারণ আমরা সবসময় দেখে এসেছি যে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে কখনোই সাম্প্রদায়িক উত্তেজনা, সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির চেষ্টা যদি ষড়যন্ত্র যারা করেছে, তারা শেষ পর্যন্ত সমাজে স্থান পায়নি, এবং আইনগতভাবেও তারা শাস্তির মুখোমুখি হবে, এটা আমরা বিশ্বাস করি। এলাইনওয়াজ খান, আপনি জানেন আদালতে যে নির্মম ঘটনাটি ঘটেছে, হাসনাইন খুরশিদ উল্লেখ করেছেন সাইফুল ইসলাম আলিফ নামে একজন তরুণ আইনজীবীকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া এবং কুপিয়ে হত্যা করা হয়, এবং আদালতের নির্দেশ না মানার একটা প্রবণতা। এবং আপনি নিশ্চয়ই জানেন যে এখন আদালতে আর সরকার কোনো হস্তক্ষেপ করে না। অতীতে যেটা হয়েছিল সেটা আমরা দেখেছি। এখন আদালত একটা নির্দেশ দিয়েছে, সেটা আমি মানব না, এটা কি করে হয়, এটা একটু প্রশ্ন। আরেকটি হলো যে ভারত যে ধরনের রিয়েক্ট করছে বিভিন্ন ঘটনায়, তাহলে কি দিল্লি চাচ্ছে না যে ঢাকার সঙ্গে তার সম্পর্ক স্বাভাবিক হোক? দিল্লির শাসকরা ঢাকা এবং দিল্লিকে গত 15 বছর আলাদাভাবে দেখে নাই, কিন্তু এখন ঘটনা প্রবাহ তাদেরকে আলাদাভাবে দেখাচ্ছে, আলাদা দেখাচ্ছে। এইটা দিল্লির কাছে কিন্তু গ্রহণ করা খুব কঠিন হচ্ছে, কারণ তারা যে সরকার ছিল গত 15 বছরে, তারা তাদের অঙ্গুলি হেলনে চলছে, এবং তারা যেভাবে দেখছে তাদের 7 সিস্টার ক্ষেত্রে তাদের যে পরিকল্পনা, সেটা এরা বাস্তবায়ন করছে কিভাবে, এবং প্রতিটা ক্ষেত্রে তাদের যে পরিকল্পনা সেটাই সরকার বাস্তবায়ন করেছে। হঠাৎ করে বাংলাদেশে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মতন একটা সরকারের দাঁড়িয়ে যাওয়া, এটা ভারতের জন্য খুব মানতে খুব কষ্ট হচ্ছে। এবং এখন তো পরিষ্কার, খুব স্পষ্ট যে আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্কের জায়গাটা খুব পরিপূরক একটা জায়গা, মানে একে অপরের সঙ্গে তাদের জায়গাটা, তারা কখনো এটাকে আলাদাভাবে দেখার চেষ্টা করে নাই। এখন আলাদাভাবে দেখতে হচ্ছে, এটা তাদের মানতে খুব কষ্ট হচ্ছে। আমি যখন কলকাতার মিডিয়াগুলি দেখি, এবং কলকাতার লোকজনই বলে যে কলকাতার গুজব মিডিয়া, মানে এটাকে গুজব ছড়ানো যে মিডিয়ার কাজ। কালকে আমি দেখলাম কলকাতার একটা চ্যানেলে তারা মানে খুব তাদের বলার স্টাইল আছে একটা, ঢাকাতে, চিটাগাঙে, গোপালগঞ্জে, কোথায় কোথায় দেশের সব জায়গাতে হিন্দুরা বিশাল মিছিল করছে, তাদের সাথে সংঘর্ষ হচ্ছে, রীতিমতন যা দেখালো তাতে মনে হলো যে বাংলাদেশে যুদ্ধ চলছে একটা। এই সব
প্রোপাগান্ডার সাথে এই সব ঘটনার একটা অদ্ভুত মিল আছে, যে এরা কিন্তু মানে একদম পরস্পরকে ভালো করে এক ধরনের লিঙ্ক আছে বলে আমি মনে করি। তো যেটা হলো যে বাংলাদেশ সাথে ভারত সুসম্পর্ক কিভাবে বজায় রাখবে এটা বাংলাদেশের ব্যাপার, ভারতের ব্যাপার। কিন্তু আমরা, আমার একদম নিকট প্রতিবেশী, আমার 3 দিক দিয়ে ভারত দ্বারা পরিবেষ্টিত, আমরা ভারতের সাথে সুসম্পর্কটা চাই এবং আমরা মনে করি যে ভারতের উন্নয়নের পার্টনার হিসাবে প্রতিবেশী দেশে আমরা থাকতে চাই। কিন্তু আমার কাছে কেন মনে হয় যে বাংলাদেশকে ভারত তার বন্ধু হিসাবে দেখতে চায় না। তারা একজন কি বলে, যেটাকে বলা হয় যে একটা কলোনি হিসাবে দেখার একটা মানসিকতা আছে। এবং সেটা আপনি দেখবেন যে বাংলাদেশ থেকে যে পরিমাণ সম্পদ তারা নিয়ে যায়, রেমিটেন্সের থেকে একটা বিরাট অংশ, এবং এইখানে তাদের বিশাল লোকেরা বাজার। বিশাল বাজার এখানে, হ্যাঁ, এই সব মিলায়া ঠিক একটা কি বলে উপনিবেশ হিসেবে তারা দেখতে চায়। তা ভারত সবসময় তার প্রতিবেশীকে উপনিবেশ হিসাবে দেখার চেষ্টা করেছে। এর ফলশ্রুতি কিন্তু ভারতের জন্য কখনো ভালো হয় নাই। কারণ হলো যে প্রতিটা প্রতিবেশীর সাথে তাদের সম্পর্কের অবনতি ছাড়া উন্নতি হয় না। বর্তমান তো একেবারে এবং তলানিতে। হ্যাঁ, আমি যেটা মনে করি যে দিল্লির উচিত যে তার প্রতিবেশী দেশগুলির সাথে তার নিজের একটা উন্নয়নের পার্টনার হিসাবে দেখা। আসো আমরা পরস্পর বন্ধু, পরস্পর একসঙ্গে বাস করতে চাই। যেটা দেখা যাচ্ছে যে একটা ছোট্ট দেশ, তার প্রতিবেশী ভারত যে কি কষ্টের ব্যাপার দাঁড়ায় সেটা ওই দেশটা ভালো করে জানে, বাংলাদেশও সেটা দেখছে। সুতরাং আমি মনে করি যে আগামীতে যে ভূরাজনৈতিক যে পরিস্থিতি দাঁড়াচ্ছে এবং যে পরিবর্তনশীল পরিস্থিতি এবং যেভাবে পাওয়ার শিফট হচ্ছে এক জায়গা থেকে এক জায়গায়, সেক্ষেত্রে আমার মনে হয় যে ভবিষ্যতে ভারতকে বাংলাদেশের সাথে ভালোভাবে মিলেমিশেই থাকতে হবে। ওই চোখ রাঙিয়ে থাকার দিন বুঝি শেষ হয়ে গেছে। 50, 60, 70 দশকের ওই মানসিকতার থেকে এদেশের সন্তানেরা বেরিয়ে আসছে এই বিপ্লবের মধ্য দিয়ে, এবং তারাই সেই চোখ রাঙানো উপেক্ষা করার নতুন বাংলাদেশ তারা গড়বে, এটা আমরা মনে করি। হয়তো বা সবসময় যে সব বিপ্লব সফল হয় তাও না, আমরা আশা করি যে এই বিপ্লবটা সফল হবে। হাসান খুরশিদ, ঢাকার বক্তব্যের ভিতরে কিন্তু একটা জিনিস রয়েছে, সেটি হলো যে খুব স্পষ্টভাবে কথা বলেছে। এর আগে তো এরকম বিবৃতি আমরা বাংলাদেশ থেকে দেখিনি। এবং প্রফেসর ইউনূস ক্ষমতা নেওয়ার পরেই কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে সমস্ত বক্তব্য রেখেছে সেগুলো একদম স্পষ্ট এবং চোখে চোখ রেখে কথা বলার মতো, যার কারণে ওনারা বলতে পেরেছে যে এটি একটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। একই সঙ্গে বলেছে যে বোঝাপড়ার চেতনায়ও পরিপন্থী। এখন প্রশ্ন হলো যেটা, সেটি হলো যে এই দিল্লিতে শেখ হাসিনাকে রেখে তাকে তৎপরতায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া এবং ভারতের এই ধরনের আচরণ শেষ পর্যন্ত কী দাঁড়াবে? ভারতকে উপলব্ধি করতে হবে যে 5ই আগস্ট বাংলাদেশে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে। এর আগের 15.5 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের যে নতজানু পররাষ্ট্র নীতি অনুসরণ করেছে ভারত বাংলাদেশ সম্পর্কের বিষয়ে, সেই জায়গা থেকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশ সেই অবস্থান থেকে বের হয়ে এসে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ তার সম্মান নিয়ে এগিয়ে যেতে চায় এবং বাংলাদেশ চায় ভারত বাংলাদেশের সম্পর্ক হবে বন্ধুত্ব সুলভ এবং পারস্পরিক সম্মান ও মর্যাদা বোধের ভিত্তিতে। সেই অবস্থান ভারতকে মেনে নিতে হবে যে ভারত গত 15.5 বছরে যে নতজানু পররাষ্ট্রনীতির বাংলাদেশ দেখেছে, সেই বাংলাদেশ আজকে আর নাই। আজকের বাংলাদেশ মাথা উঁচু করা বাংলাদেশ। এই বাস্তবতা যত দ্রুত ভারত মেনে নেবে, তত দ্রুত ভারত বাংলাদেশের সাথে একটা সুন্দর সম্পর্কের দিকে এগিয়ে আসবে, এটা আমরা বিশ্বাস করি। ভারতও বাংলাদেশের উপর অনেক ক্ষেত্রে নির্ভরশীল। ভারতের রেমিটেন্সের একটা বড় সোর্স হচ্ছে বাংলাদেশ। অনেক ভারতীয় বাংলাদেশে কাজ করে তারা ভারতে টাকা পাঠান এবং সেটা ভারতের 4th বা 5th লার্জেস্ট, পঞ্চম বৃহত্তম উৎস বাংলাদেশ ভারতের মানে রেমিটেন্স ক্ষেত্রে। ভারতের 9,000-এর বেশি ছেলে মেয়ে বাংলাদেশে পড়াশোনা করে। ভারতীয় পণ্যের 4র্থ বৃহত্তম বাজার হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশ এত 17 কোটি মানুষের যে বাংলাদেশের মানুষ কিন্তু খুব সঞ্চয় প্রবণতার মানুষরা, বাংলাদেশের মানুষ টাকা খরচ করে এবং সেই কারণে বাংলাদেশের বাজার অনেক বড়। ভারতের মানুষ অনেক বেশি কিন্তু বাজার সেই তুলনায়
মানে যত বড় হওয়া উচিত ছিল তত বড় না, কারণ ভারতীয়দের মধ্যে সঞ্চয় প্রবণতা অনেক বেশি, বাংলাদেশের মানুষের মধ্যে খরচ করার প্রবণতা অনেক বেশি। সো বাংলাদেশের 17 কোটি মানুষের দেশ হলো, ভারতের প্রায় 140 কোটির বেশি মানুষের বিপরীতে বাংলাদেশে মাত্র 17 কোটি মানুষ। তারপরও বাংলাদেশের বাজার কিন্তু অনেক বড় বাজার, কারণ এটা এক ধরনের ভোগবাদী প্রবণতা আমাদের মধ্যে আছে, আমরা ব্যয় করতে ভালোবাসি। আপনার প্রসঙ্গে একটু যোগ করি, সেটা হলো আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, মিডিয়াতে ব্যাপকভাবে এসছে, আমরা এই অনুষ্ঠানে আলোচনা করেছি যে ভারতে বাংলাদেশের মানুষ যদি না যায় তাহলে কি হয়। আপনি জানেন লক্ষ লক্ষ মানুষ যায় সেখানে, কলকাতা সবগুলি সেক্টরে কি অবস্থা দাঁড়িয়েছে, এমনকি চেন্নাইতে এর প্রভাব পড়েছে। তো সেটাই বলছিলাম আমি, যে ভারত কিন্তু অনেক দিক থেকেই বাংলাদেশের উপর নির্ভরশীল। আমরা যদি ভাবি যে শুধু ভারত আমাদের বড় প্রতিবেশী, সীমান্তের 3 পাশে ভারত, সো ভারত আমাদের ঘিরে রেখেছে, সো ভারতের উপর আমরা নির্ভরশীল, এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। নির্ভরশীলতা পারস্পরিক, বাংলাদেশ যেমন ভারতের উপর নির্ভরশীল, ভারতও বাংলাদেশের উপর নির্ভরশীল। আজকে যখন বাংলাদেশের পর্যটকরা যাচ্ছে না, বাংলাদেশের অসুস্থ মানুষরা চিকিৎসার জন্য ভারতে যাচ্ছে না, ভারতের কিংবা বিয়ে শাদির বাজার থেকে শুরু করে শপিংয়ের জন্য ভারতে যাচ্ছে না, তখন বা খুব কম সংখ্যায় যাচ্ছে, তখন কলকাতার বা পশ্চিমবঙ্গের হোটেল রেস্তোরাঁ থেকে শুরু করে তাদের বিপণন কেন্দ্র সব ম্রিয়মান হয়ে পড়ছে, এবং তাদের মধ্যে অসন্তোষ দেখা যাচ্ছে, কারণ তারা আর্থিকভাবে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে চিকিৎসা ব্যবস্থা, যে হাসপাতাল বা চিকিৎসা বাণিজ্য, সেই বাণিজ্যের মূল ভোক্তা হচ্ছে বাংলাদেশের মানুষ। যে বাংলাদেশের মানুষ বিভিন্ন সময়ই প্রচুর মানুষ চিকিৎসার জন্য ভারতে যায়, তাদের যাওয়া যখন বাধাগ্রস্ত হচ্ছে বা তাদের যাওয়ার প্রবণতা অনেক কমে গেছে, তো সেই ক্ষেত্রে ভারতের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং নানাভাবেই ভারত আসলে বাংলাদেশের উপর নির্ভরশীল। বাংলাদেশ যেভাবে নির্ভরশীল, ভারত একইভাবে নির্ভরশীল। পারস্পরিক নির্ভরতার এই জায়গায় পারস্পরিক শ্রদ্ধাবোধের সম্পর্ক থাকা উচিত ছিল, পারস্পরিক সম্মান ও মর্যাদাবোধের অবস্থান থাকা উচিত ছিল। কিন্তু আমরা খুব দুঃখের সাথে দেখেছি গত 15.5 বছরের ফ্যাসিস্ট হাসিনা সরকার পুরোপুরি নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ করেছে, সবসময় এক ধরনের ভারত তোষণ নীতি অনুসরণ করেছে, ভারতকে খুশি করার চেষ্টা করেছে, ভারতের সাথে নেগোসিয়েশনের চাইতেও ভারতকে কি দিয়ে কীভাবে খুশি রাখা যায় সেই চেষ্টা করেছে, এবং সেইটা 5ই আগস্ট বদলে গেছে। বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করে বাংলাদেশে গণতান্ত্রিক সম্ভাবনা জাগিয়ে তুলেছে, বাংলাদেশকে রাহু মুক্ত করেছে, বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে। এই যে নতুন বাংলাদেশ, যেটাকে বাংলাদেশ 2.0 বলা হচ্ছে, সেই নতুন বাংলাদেশকে যত দ্রুত বাস্তবতা হিসেবে মেনে নিয়ে ভারত বাংলাদেশকে সম্মানের সাথে প্রতিবেশী হিসেবে গ্রহণ করবে, তত আশঙ্কাগুলো দূর হবে। আর একটা জিনিস বলতে চাই, যে আমি ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন কিছুটা তো আছেই, বা আগের মতন সেই সিচুয়েশনটা নাই, যে সময় বলা হতো যে ভারত বাংলাদেশ দুই পক্ষ থেকেই, শেখ হাসিনার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং ভারতীয় সরকারের পক্ষ থেকে বলা হতো যে এই দুই দেশের সম্পর্ক সৌহার্দ্যের সর্বোচ্চ চূড়ায় আছে, সেই সর্বোচ্চ চূড়ায় আজকে নাই। হাস্যকর মন্তব্যের কথা নিশ্চয়ই আপনি জানেন, বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী কি বলেছিলেন, স্বামী স্ত্রীর সম্পর্ক। হ্যাঁ, তো সেই সম্পর্ক তো আজকে আর নাই। আজকে সম্মানজনক বন্ধুত্বের সম্পর্ক হবে, এটা আমরা বিশ্বাস করি এবং আমরা এটা চাই। তো এই চাওয়াটা ভারতের দিক থেকেও থাকতে হবে। হঠাৎ করে যে এরকম এত বড় একটা পরিবর্তন, সেই পরিবর্তনটা হজম করা খুব সহজ না, কিন্তু এটা ভারতের জন্য যেমন কঠিন, আমাদের দেশেও যারা এই নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করতো, যারা ফ্যাসিস্টের দোসর, তাদের জন্য মেনে নেওয়া কঠিন। সো ষড়যন্ত্র হতেই পারে, ষড়যন্ত্র হবে না এটা আমরা ভাবছি কেন? যারা গত 15.5 বছর যারা প্রশাসন থেকে শুরু করে সারা বাংলাদেশ, প্রশাসন, পুলিশ, ব্যবসা বাণিজ্য সব কিছু একদম দখলে নিয়ে ইচ্ছে মতন দেশটাকে, দেশের মানুষকে শোষণ করেছে, যারা ব্যাংকগুলো সব ফোকলা করে ফেলেছে, যারা ব্যাংকের এবং রাষ্ট্রের লাখ লাখ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছে, তারা এত টাকা হাতে নিয়ে দেশের ভেতরে কিংবা বাইরে বসে তাদের সাজানো গুছানো এত চমৎকার একটা আয়োজন সব তছনছ হয়ে যেতে দেখে তারা চুপ করে বসে থাকবে, এটা আমরা ভাববো কেন? তো ষড়যন্ত্র হবেই, ষড়যন্ত্র হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু ষড়যন্ত্র ঠেকিয়ে শান্তিপূর্ণ সুন্দর বাংলাদেশ হবে, সেটার জন্যই তো আমরা সবাই স্বাগত জানিয়েছিলাম প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে।
প্রিয় দর্শক, আমরা একটি বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি রয়েছেন দুজন, একজন হলেন হাসনাইন খুরশেদ এবং আরেকজন হলেন এলাহি নওয়াজ খান। হাসনাইন খুরশেদ সংবিধানের উপপ্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, বিধানসহ ৬২টি জায়গায় সংশোধন চায় বিএনপি। আপনি নিশ্চয়ই জানেন যে রোববার এই ধরনের সংশোধন চেয়ে সংবিধান সংস্কার কমিশনের কাছে একটি প্রস্তাব দিয়েছে বিএনপি। এটা খুব ভালো বিষয় যে বিএনপি সংবিধান সংস্কার কমিশনের আহ্বানে সাড়া দিয়ে সংবিধান সম্পর্কে তার যে অবস্থান, সেই অবস্থান খুব স্পষ্ট করেছে এবং লিখিতভাবে সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে শেষ পর্যন্ত বিভিন্ন স্থানে ৬২টি স্থানে পরিবর্তনের প্রস্তাব করেছে। বিএনপির এই প্রস্তাবের বিস্তারিত আমরা যখন পাবো এবং ইন্টারলেশনগুলো যখন আমরা দেখব তখন আসলে আরও স্পষ্টভাবে বলা যাবে। কিন্তু সাধারণভাবে যেটা আমরা দেখলাম যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার কথা বলেছে, যেটা সাধারণ মানুষের চাওয়া, যে নির্বাচন কোনো দলীয় সরকারের অধীনে না, জাতীয় সংসদ নির্বাচন সবসময় অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সেটা বিএনপি তার প্রস্তাবনায় বলেছে। বিএনপি ক্ষমতার ভারসাম্যের জন্য উপরাষ্ট্রপতি এবং উপপ্রধানমন্ত্রীর পদ সৃষ্টির কথা বলেছে। বিএনপি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলেছে, সংসদে উচ্চকক্ষ চালু করার কথা বলেছে। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করার কথা বলেছে। একই সাথে বিএনপির এই দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এটা খুব স্পষ্টভাবে বলেছেন। এবং ন্যাচারালি সংসদ সদস্য হিসেবে তার চেয়ে বেশি থাকতে পারবেন, কিন্তু প্রধানমন্ত্রীর পদে দুবারের বেশি কেউ থাকতে পারবেন না, সেটা খুব স্পষ্টভাবে বলেছে। এবং বিএনপির এই যে সংশোধনের প্রস্তাব ৬২ দফা, সেখানে সেটা উপস্থাপন করতে গিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সাহেব খুব স্পষ্ট বলেছেন যে সংস্কার কমিশনের কাছে হস্তান্তরের পর বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সাহেব সাংবাদিকদের সাথে খুব স্পষ্টভাবেই বলেছেন যে বিএনপি এই যে সংশোধনের কথা বলেছে সেটা জুলাই আগস্টের বিপ্লবের শহীদের রক্তের অঙ্গীকারকে ধারণ করেই এই সব প্রস্তাব করা হয়েছে। সো এই বিষয়গুলো যখন আমরা দেখতে যাই, আমরা আসলে দেখি যে বিএনপি প্রায় ২ বছর আগে তার যে ৩১ দফা প্রস্তাবনা উপস্থাপন করেছে এবং সেখানেও এই বিষয়গুলি তারা আসলে আরও ২ বছর আগেই বিএনপি কথাগুলো বলছিল। সো বিএনপির অবস্থানের মধ্যে আমরা আগের বিএনপি আর গত ২ বছরের বিএনপি, বিশেষ করে ৫ই আগস্টের পরের বিএনপি, আমরা কিন্তু অনেক পরিবর্তন দেখছি। বিএনপি ২ বছর আগেই যখন বলেছে তার ৩১ দফায় যে বিএনপি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চায়, বিএনপি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য চায়, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে চায়। সো এগুলো কিন্তু বিএনপির জন্য আজকে হঠাৎ করে এই সংস্কার কমিশন গঠনের পরের অবস্থান না, আরও ২ বছর আগের অবস্থান। তো গত ২ বছর ধরেই বিএনপি কথা বলে আসছিল। এবার লিখিতভাবে সংবিধান সংস্কার কমিশনের কাছেও একই কথা বলেছে। এখন বিএনপির অবস্থানটা আমরা জানতে পেরেছি, কিন্তু বিএনপি তো শেষ কথা না। দেশে অনেক রাজনৈতিক দল আছে, সব রাজনৈতিক দলগুলোর প্রস্তাব সংবিধান সংস্কার কমিশনের কাছে জমা হচ্ছে। সংস্কার কমিশনের চেয়ারম্যান বা প্রধান প্রফেসর আলী রিয়াজ স্যার বলেছেন যে তারা জনমত জরিপ করবেন তাদের প্রস্তাবনা নিয়ে, এবং প্রফেসর ইউনূস স্যার আগেই বলেছেন যে কমিশনগুলো তাদের রিপোর্ট প্রদান করার পরে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন সহ, সুশীল সমাজ সহ বিভিন্ন অংশীজনের সাথে আলোচনার ভেতর দিয়ে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা সেই সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছি, কিন্তু আমাদের যেটা প্রত্যাশা সেটা হচ্ছে যে একটি
গণতান্ত্রিক বাংলাদেশ আমরা দেখতে চাই। বারবারই গণতন্ত্রের নামে আমরা বঞ্চিত হয়েছি, আমরা প্রতারিত হয়েছি। আর যেন আমরা কোনোভাবেই প্রতারিত না হই, সত্যিকার অর্থেই যেন গণতন্ত্র হয়। গত 15.5 বছরও গণতন্ত্রের কথা বলে বলে মানে মুখে গণতন্ত্র, কিন্তু কাজে আমরা যা দেখেছি এটা ফ্যাসিজমের চরম সীমা অতিক্রম করে গিয়েছিল। সো আর যেন কখনোই গণতন্ত্রের নামে ফ্যাসিজম না আসে বা আসতে না পারে, সেই ব্যবস্থা সংবিধান সংস্কারের ভিতর দিয়ে হোক, এটা আমরা দাবি জানাই। এলাইন ওসকান, ৬২টি সংশোধন চেয়েছে বিএনপি, নিশ্চয়ই একটা বড় অংশ সংশোধন করতে হবে সংবিধানের। সবচেয়ে লক্ষণীয় বিষয় যেটা হাসনাইন খুরশেদ বলছিলেন, মৌলিক কিছু এমন কিছু বিষয়ে তারা সংশোধন চেয়েছে যেগুলো আসলে অনেকেরই প্রত্যাশা, এবং আমাদের যতটুকু জানা রয়েছে যারা সংবিধান সংশোধন করতে যাচ্ছেন বা এই যে কমিটিতে যারা রয়েছেন তাদের অনেকের দৃষ্টিভঙ্গির সাথে বিএনপির এই দৃষ্টিভঙ্গি কিন্তু মিল রয়েছে। প্রথমত হলো যে এটা দুর্ভাগ্যজনক আমাদের জন্য যে আজ 54 বছর পরে আমাদের সংবিধানকে প্রায় 62টা সংশোধনের কথা বলা হচ্ছে। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমেরিকা গত 130-40 বছরে তার যে ছোট্ট একটা সংবিধান, 18 পৃষ্ঠার একটা সংবিধান, মাত্র 30টার মতন সংশোধনী এসছে এত বছরে, প্রায় 230-40 বছরে মাত্র 30টা, এবং এই 30টা সংশোধনী তাও মানবাধিকার বিষয়ক। মানে কিন্তু আজকে আমাদের খুবই কষ্ট লাগছে যে এত বছর পরে সে আমাদেরকে এতগুলি সংশোধনের কথা বলা হচ্ছে। ইতিপূর্বে আরও অনেকগুলি সংশোধন, প্রায় 18-19টা কিংবা তার থেকে বেশি সংশোধনী হয়েছে। তো একটা ভালো লাগার জায়গা এটা যে এখন আমাদের যারা স্টক হোল্ডার যারা, এবং তারা সবাই অনুভব করছেন যে আমাদের দেশে এমন একটা সংবিধান হওয়ার দরকার যেটাকে আমাদের গণতন্ত্রকে, মানবাধিকারকে মানে চূড়ান্তভাবে সংরক্ষিত করবে। সেই হিসাবে বিএনপির যে অ্যাপ্রোচ যেটা, এবং আমার কাছে সবসময় মনে হয়েছে যে বিএনপি গত যতগুলি বছর যতবার ক্ষমতায় ছিল কখনোই বিএনপিকে ফ্যাসিস্ট হয়ে উঠছে এরকম মনে হয় নাই। তাদের ভুল ত্রুটি ছিল গভর্নেন্সের ক্ষেত্রে, অনেক ছিল অতীতের যে কোনো সময় তুলনায়। এখন তাদেরকে আরও বেশি ম্যাচিউর, এবং রাষ্ট্রকে চালানোর ক্ষেত্রে তাদের চিন্তাভাবনা যারা করছে সেটা কিন্তু এই সংশোধনীগুলোর মাধ্যমে আসছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশের মতন একটা দেশ যেখানে প্রতিবেশীদের অনুপ্রবেশ বা নানা রকম অনুপ্রবেশ যেখানে খুবই সহজ, সেরকম একটা দেশে আমি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে করে আর কি পছন্দ করি আর কি। কারণ পার্লামেন্টারি ফর্মের থেকে প্রেসিডেন্ট ফর্ম অনেক বেশি আমাদেরকে সুরক্ষা দিতে পারবে। সুতরাং বিএনপি যে অ্যাপ্রোচগুলি করছে, এবং এখানেই শেষ না, তাদের প্রস্তাবের পরে অন্য সবার প্রস্তাব আসবে, তারপরে যেটা হাসনাইন যেভাবে ব্যাখ্যা দিয়েছে সেভাবে একটা আমাদের কথা হলো সত্যিকার অর্থে একটা মানবিক রাষ্ট্র তৈরি করা। একটা গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র তৈরি করতে গেলে যা যা দরকার সেইগুলি করতে হবে। তবে সবচেয়ে বড় কথা হলো মানসিকতা যদি আপনার গণতন্ত্রের জন্য না থাকে তাহলে কিন্তু আমরা যত সিস্টেমই করি না কেন, তা দেখা গেল যে আবার যদি আওয়ামী লীগ আসে সে তার মতো করে সমস্ত কিছু উপেক্ষা করবে। কিন্তু উপেক্ষা যাতে না করতে পারে, এই চেক অ্যান্ড ব্যালেন্সের সাথে আমাদের বিচার বিভাগকে যদি আমরা খুব স্ট্রং করতে পারি এবং তাদের মধ্যে স্বাধীনতা দিতে পারি, তাহলে রাষ্ট্র যদি অন্যায় কিছু করে, সংবিধানে যদি অন্যায় কিছু করে, আমার যাতে বিচার বিভাগ সেটাকে আবার আমাদেরকে প্রোটেকশন দিতে পারে। সুতরাং কেবলমাত্র এই গুড গভর্নেন্সের ক্ষেত্রে সবচেয়ে বড় দরকার হলো আমাদের খুব শক্তিশালী স্বাধীন একটা বিচার বিভাগ। আপনি লক্ষ্য করবেন যে আমেরিকা এতটা মৌলিক অধিকার কিংবা তাদের গণতন্ত্র অধিকার প্র্যাকটিস করছে, কারণ তাদের বারবার কিন্তু নানা রকম এলিমেন্ট এখানে মাথাচাড়ার চেষ্টা করেছে। কিন্তু আমেরিকার বিচার বিভাগ এতটা শক্তিশালী যে যত ক্ষমতামান লোক হোক না কেন তাকে ফিক্স করার ক্ষেত্রে তারা যথেষ্ট ভূমিকা রেখে থাকে। সুতরাং একটা গুড গভর্নেন্স, একটা ভারসাম্যপূর্ণ শাসন ব্যবস্থা কায়েম করতে হলে আমাদেরকে আইন বিভাগের পাশাপাশি বিচার বিভাগকেও, শাসন বিভাগ, বিচার বিভাগ এবং আইন বিভাগ, তিনটা বিভাগকেই যথেষ্ট ব্যালেন্স এবং শক্তিশালী করাটা অপরিহার্য। হাসনাইন খুরশেদ এবং এলাইন ওসকান, আপনারা আমাদের দীর্ঘ সময় দিয়েছেন, আপনাদের দুজনকেই আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক,
আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।